প্রিয় দর্শক আজকে আমাদের র‍্যান্ডম আলাপ 2nd এপিসোড আমরা মূলত আলোচনা করব আ কিছু নি অনেক বিষয় আমাদের কথার মধ্যে আসে যেটি র‍্যান্ডমলি আসে। আমাদের আলাপ শোটার নাম হচ্ছে র‍্যান্ডম আলাপ। বাট আমরা আজকে পার্টিকুলারলি জাতীয় ঐক্যের ব্যাপারটা নিয়ে কথা বলব। রিসেন্টলি আমরা দেখেছি জাতীয় ঐক্য হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে অনেকগুলো রাজনৈতিক দলের বৈঠকে বসেছেন। প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য উপদেষ্টারাও ছিলেন। তো সেখানে সব দলও অংশগ্রহণ করেনি। তো আমরা নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ টি রাজনৈতিক দল অংশ করেছে। এর বাহিরে ২ টি ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। কেন করেনি? কি কারণে করেনি? সব বিষয় নিয়ে আমরা আজকে একটু খুঁটিনাটি আমাদের আলোচনা হবে এবং আমার সাথে রয়েছে বরাবরের মতো আমরা দেখলাম একটা আলোচনা হলো সম্প্রতি এটা এবং কথা আসছিল। এর আগের দিন থেকে মূলত এটা আমরা দেখতে পাচ্ছিলাম Facebook এর মধ্যে কিছু একটা হতে যাচ্ছে। সবাই মানে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিতে কথা বলছিল। ওয়ান ওয়ার এর ব্যাপার আসছিল। আ মানে এটা এবং আসিফ নজরুলের থেকেও এই ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে। হ্যাঁ? তো এগুলো অনেকে দায়িত্বশীল পর্যায় থেকে এই ধরনের স্ট্যাটাস গুলো আমাদের জন্য আসলে ক্লিয়ার না ছিল না। তো সবাই ভাবছিল যে একটা জাতীয় সরকার ব্যাপারটা এবং এটার একটা প্রেক্ষাপটও আছে। সার্বিকভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারটা নিয়ে একটা অনেক আলোচনা আসছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিসেন্ট যে রিলেশনটা, সেই রিলেশনটা ভালো যাচ্ছে না। সো বাংলাদেশের সাথে আসলে স্বাধীনতার পর তেমনটা ভালোই ছিল না বললে চলে। আওয়ামী লীগের সাথে সময়টা তো ভালো ছিল। সো এটার কারণ কি? এবং এই যে জাতীয় ঐক্যের ব্যাপারটা আ মূলত আমরা যদি জানতে চাই যে জাতীয় ঐক্যের ব্যাপারটা কেন ছিল এবং এটার প্রয়োজন ছিল কিনা? কি কারণে ছিল? ভাই আসলে জাতীয় ঐক্য যে বিষয়টা আরকি, এটা শুনতে আসলে হাস্যকর শোনায়। কিন্তু ধরেন ঐক্য মানে কি? ঐক্য মানে হচ্ছে যে আমরা সবাই একসাথে মিলে আচ্ছা। যাবো। ঠিক না? বাংলাদেশে আসলে এরকম কোন চিত্র কখনো দেখা গেছে কিনা? যে বাংলাদেশের মানুষ এক জায়গায় এসে দাঁড়াইছে। ইনফেক্ট ওই ক্রিকেট ম্যাচ জিতলেও এরকমটা হইতে আমরা দেখি না সাধারণত। হয় হয়তো অনেক ক্ষেত্রে বাট ইন আ ব্রডার অ্যাসপেক্ট দেখাই যায় না। আর তাছাড়া ক্রিকেটও আমাদেরকে এক জায়গায় আইনা দাঁড় করাইতে পারে নাই। সো জাতীয় ঐক্য জিনিসটা আমাদের কাছে বরাবরই একটা ফ্যান্টাসাইজড ব্যাপার। ফ্যান্টাসাইজড ব্যাপার এই কারণে যে মানে আমরা যে জিনিসটা পাই না বা অর্জন করতে পারি না, সেটা নিয়ে আমরা সবসময় ফ্যান্টাসিতে ভুগি। আমরা চাই করতে কিন্তু আমরা পারি না। সেটা নিয়ে আমরা সবসময় ফ্যান্টাসিতে ভুগি। তো আমাদের জাতীয় ঐক্যটা বেসিক্যালি হ্যাঁ, একটা ফ্যান্টাসাইজড ব্যাপার ফ্যান্টাসি। আমাদের জন্য। এখন এখানে একটা বিষয় চলে হুম, আসে জাতীয় ঐক্য তো বাংলাদেশে এর আগেও আমরা সেটা জাতীয় ঐক্য বলব না। সেটা হচ্ছে একটা জাতীয় ফ্রন্ট টাইপের মানে নির্বাচনের ব্যাপারে অর্থাৎ আমাদের ঐক্য ফ্রন্টের কথা আসছিল। সেটা আলাদা একটা বিষয় ছিল। বাট অনেকগুলো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছিল। বাট এবারে প্রেক্ষাপট ভিন্ন। ভিন্ন হওয়ার কিছু কারণ রয়েছে এবং এটার একটা মূলত বিষয় হচ্ছে ইন্ডিয়ার যে আগ্রাসন এবং আধিপত্যের যে ব্যাপারটা, সেই ব্যাপার থেকেই মূলত এই টাইপের জাতীয় সরকারের ব্যাপারটা আসছিল এবং বরাবরই এখানে আসলে অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম ৫ আগস্ট পরবর্তী ওরা আসলেই কি অন্তর্বর্তী সরকার ব্যর্থ এই জায়গায় যে জাতীয় সরকারের ব্যাপারটাও নিয়ে আলোচনা করছে বা অর্থাৎ গভর্নমেন্টের যে উপদেষ্টা যারা রয়েছে তারা কি আসলে এই বিষয়গুলো ডিল করতে পারছে কিনা বা তাদের কি দুর্বলতা রয়েছে কিনা? আমরা আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে আলোচনা দেখছি উনার মুভমেন্ট গুলো নিয়ে কথা আসছে। সো এবং এটা মূলত যদি ইন্ডিয়ানটাই ইস্যু যদিও হয় সেটা ঠিক আছে। এটা নিয়ে তো কারোরই কোনো কথা নাই। বাট ইন্ডিয়ান যেভাবে আমাদের আসলে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে ওভারঅল এবং মমতার ব্যাপারটাও সে মানে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী এখানে চাইছে এই টাইপের ব্যাপারটা আসছে। আর প্রতিনিয়ত মিডিয়াতেও অনেক আলোচনা করছে। মূল বিষয়টা হচ্ছে এখানে শুধুমাত্র কি ইন্ডিয়ান বিষয় নাকি ওভারঅল বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আসলে মানে ব্যর্থতা তার পরিচয় দিয়েছে ৫ আগস্ট পরবর্তী ৪ মাস ধরে। তাদের আ কার্যক্রম থেকে শুরু দ্রব্যমূল্য থেকে ব্যাপার। ওভারঅল বিভিন্ন আন্দোলনগুলোকে ঠেকাতে পারছে না। যে কেউ আসলে মাঠে নেমে যাচ্ছে। রিক্শা লীগ বলো, অমুক বলো মানে বিভিন্ন নামে আমরা আফসোস লীগের ব্যাপারটা বলছিলাম। বিভিন্ন নামে করছে। ইভেন ভুয়াও নামছে মাঝে। আসলে শুধুমাত্র কি ইন্ডিয়ান ব্যাপারটা নাকি আসলে ওভারঅল আসলে এখানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ? এখনো ব্যর্থতার ব্যাপারটা বলাটা ঠিক না। ইন্ডিয়ার ব্যাপারটা তো আসলে নতুন না। নতুন না। ঠিক না? ইন্ডিয়া সবসময়ই এরকম মন মানসিকতাই ছিল বা আমাদের সাথে তাদের আচরণটা সবসময় এরকম হুম। ছিল। ইন্ডিয়া নতুন না। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কিনা এটা একটা কোয়েশ্চেন আসছে, আসতে পারে। কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলার সময়ও হইছে কিনা সেটা এখনো একটু চিন্তা প্রায় করা দরকার। কারণ একটা গভর্নমেন্ট মাত্র ৪ ৪ মাস ৪ মাস সময়। জুড়ে আন্দোলন। সেকেন্ডলি গভর্নমেন্টের কোনো মেয়াদ ছিল না যে তোমরা থাকবাই ৩ মাস। তোমরা ৩ মাসে এই কাজ করবা। তাইলে এটা অ্যাজাম্পশন করা যেত যে তারা সফল না ব্যর্থ।
আ এটা হয়তো আমাদের এই আ ভুল যে আমরা অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ নির্দিষ্ট রাখিনি। এবং এটা এখনো অজানা যে আসলে তারা কয়দিন থাকবে থাকবে। বা নির্বাচন ঠিক কবে হবে। মানে মনে হচ্ছে যেন এটা নির্বাচনটা হচ্ছে যে একটু ঘুরতে যাওয়ার মতো বা বাইরে একটু চা খেতে যাওয়ার মতো। যে ঘুম থেকে উঠে আজকে মন ভালো লাগতেছে না, একটু চা খাইয়া আসি। তো আর আজকে আর ভালো লাগতেছে না ভাই, আজকে আর কাজ করব না। ঠিক আছে, দেই ইলেকশন দিয়ে দিই। ব্যাপারটা আসলে এরকম হয়ে দাঁড়াইছে। বাংলাদেশের মানুষের ফেইট বা ভাগ্য হুম। এটা সবসময় এরকম একটা এটা ঝুলে যে এটা কি বলে? পোডিয়াম। হ্যাঁ। পোডিয়ামের মতো ঝুলন্ত অবস্থায় থাকে আরকি। এখানে আরেকটা বিষয় আমরা বলি সেটা হচ্ছে কি বিএনপি তো আবার তারেক রহমান জাতীয় সরকার বলছে ও মানে বিএনপি ক্ষমতায় আসলে মানে গঠন করবে এই টাইপের ব্যাপারটা। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু এই প্রস্তাবে অনেকটা রাজিও হয়নি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমি বক্তব্য শুনলাম সেখানে উনি বলতে চাচ্ছে যে সামগ্রিকভাবে আচ্ছা এখানে একটা বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কেন নামটা নিচ্ছেন আমি এটা বুঝতে পারছি না। অর্থাৎ মানে ভারতের যে আগ্রাসনটা সেই আগ্রাসনের সাথে মনে করো যে ফ্যাসিস্ট ছিল আমাদের আওয়ামী লীগ মানে মাফিয়া ছিল। তারা তো কাজ করছে এবং এখানে আমরা দেখছি যে ওখানে নিজুম মজুমদারের মতো লোকজন ওদের যে রেসপন্সে যারা আছে ওরা যে বক্তব্য দিচ্ছে টক শোতে সবকিছুই করছে। তো উনি কেন এটা সরাসরি বক্তব্য বলেন? আমি জাতীয় সরকার যখন এই ঐক্যের ব্যাপারটা নিয়ে যখন উনি বক্তব্য দিচ্ছে, উনি বারবার বলছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার একটা প্রচেষ্টা আছে। তারপর হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে যে চাপে রাখার চেষ্টা করছে, আমরা চাইলে ঐক্যবদ্ধভাবে ইয়ে করব। উনি কথাগুলো কিন্তু বলছে। কিন্তু উনার কথাগুলো দুর্বোধ্য অনেকটা বোঝা। এটা এজন্য বললাম উনি এটা ক্লিয়ারলি বলছে না। আওয়ামী লীগ গভর্নমেন্ট আই মিন মাফিয়া ওরাই তো বিভিন্নভাবে আমাদের এই জুলাই গণ-অভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু ওখানে জাতীয় সরকারের কনসেপ্ট আবার বিএনপি আলাদাভাবে দিল। তারেক রহমান বলছে আমরা আসলে মানে বিষয়টা করব। আবার ওখানে তোমার জাতীয় পার্টি যে ১৪ দলীয় যেটা ছিল আওয়ামী লীগের সাথে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। সো সামগ্রিকভাবে এখানের মধ্যে আরেকটা বিভেদ তৈরি করছে। এটা নিয়ে তুমি অবশ্যই পরবর্তী জাতীয় আলোচনা পার্টি গেছে তো বোধহয়। জাতীয় পার্টি না জাতীয় পার্টি যায় নাই। ১৪ শতকে দাওয়াত দেওয়া হয়নি এবং হুম। সেখানে এলডিপির কর্নেল ওলিই ছিল। পরবর্তী উনি আলোচনা না করে চলে আসছে আরকি। মুজাহিদ সেলিম যায় নাই সিপিবির? সিপিবির উনি গেছে কেমনে হ্যাঁ, উনি গেছে। শামসুল তো গেছে। কিন্তু তো ওরা কি ১৪ দলে ছিল না? ১৪ ছিল না তো। আচ্ছা। ওটা ছিল না। অনেক যে অনপুরাতন জানি ১৪ দলটা আমাদের কাছে একটা মানে আমার কাছে সবসময় মনে হতো ১৪ দল মানে একটা বুইফোর জিনিস। হ্যাঁ, এবারে কে আছে কে নাই ওয়ার্কার্স পার্টি বোঝার কোনো রাইট উপায় ছিল না আসলে। আমরা ১৪ দল মানেই বুঝতাম আওয়ামী লীগ। আওয়ামী আর সাথে জাতীয় পার্টি, পরে আপনার ওয়ার্কার্স পার্টি, হাসানুদ্দিন তারপরে লিটন এগুলো আরকি আ ফার্স্ট আসরদের ওই ইনুর তো হচ্ছে যে ইনুর কোনটা যেন? জাসদ। জাসদ হ্যাঁ। আর হচ্ছে যে এরপরে দিলীপ বড়ুয়ার একটা ছিল। এর বাইরে জাতীয়বাদী দল আপনি ও তরিকত ফেডারেশন ছিল। ফেডারেশন ছিল। জাগের বেড়াতেও দাওয়াত দেওয়া হয়নি। জাক্কা পার্টি কি ১৪ দলে ছিল? না ছিল না মেবি জাগরে ছিল না। অনেক দলগুলো দাওয়াত দেওয়া হয়নি। আচ্ছা, এখানে একটু পাজলড হয়ে গেছে। অনেকগুলা বিষয় আপনার পক্ষ থেকে চলে আসছে। আমি ওয়ান বাই ওয়ান বলার ট্রাই করি। সেটা হচ্ছে যে ধরেন ১ম যে বিষয়টা আসতেছে ইন্ডিয়ার ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যটা। আসলে জাতীয় ঐক্য ইন্ডিয়ার ব্যাপারে সবসময়ই ছিল জাতিগতভাবে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী ভেরি মনোভাব ট্রু, পোষণ করে ভেরি ট্রু। সবসময়। সেটা বাংলাদেশের শাসক গোষ্ঠীর কেউ হয়তো ইন্ডিয়াপন্থী বা একটা বড় অংশ হয়তো ইন্ডিয়াপন্থী। কিন্তু জনগণের বেশিরভাগ অংশ বা জনগণ আ মানে এটা আসলে ৯০-৯৫ ভাগ বললেও ভুল হবে ভুল কিনা আমি হবে। জানি না। যে এরা ইন্ডিয়া বিরোধী বাংলাদেশের মানুষ। জাতিগতভাবেই ইন্ডিয়া বিরোধী। সেকেন্ডলি যেটা হচ্ছে যে সরকারের ব্যর্থতার যে কথাটা আপনার পক্ষ থেকে আসছে। যে সরকার ব্যর্থ বিধায় এইজন্য কি এটা একটা আ মানে আওয়ামী লীগ সরকার যেরকম করত, এক ইস্যুকে ঢাকতে আরেক ইস্যু তৈরি করত। তো সরকারের ব্যর্থতার ইস্যুকে ঢাকতে জাতীয় ঐক্যের ইস্যু আ রাখে। মূলা আমাদের সামনে ঝোলানো হইল কিনা সেটা এটা ভ্যালিড পয়েন্ট হতে পারে আপনার এটা। কিন্তু ওই যে আগেই যেটা বললাম আরকি যে গভর্নমেন্ট ব্যর্থ হইছে কিনা এই অ্যাজাম্পশন এ আসাটা না আমাদের জন্য গভর্নমেন্টের ব্যর্থতা কেন এইজন্য বললাম, একটা সরকারের অন্তর্বর্তী সরকারের ৪ টা মাস জনগণ সাথে আছে। কিন্তু ব্যাপার হুম, হচ্ছে একটা বিষয় এবং আমরা এইটাকে আওয়ামী লীগ অনেকভাবে প্রশ্নবিদ্ধ দেওয়ার চেষ্টা করছে। এটা মিলিটারি গভর্নমেন্ট মানে অর্থাৎ সেনাবাহিনীর প্রভাব রয়েছে, অনেক কিছু। ১৯৯০ সাল কিন্তু এই ব্যাপারটা চীনের যে আন্দোলনটা হয়েছে ওখানে মানে ছাত্র জনতার আন্দোলন কিন্তু হুম। ওটাকে দমায় দেওয়া হয়নি। পুলিশ মানে গুলি করছে। কারণ ওখানে সেনাবাহিনীর সাপোর্ট ছিল না। দ্যাট মিনস আমাদের এই অভ্যুত্থানে তো সেনাবাহিনীর সাপোর্ট ছিল। এটা অস্বীকার করার কিছু নাই এবং ওয়াকারুজ্জামান ভালো একটা তার মুভমেন্ট ছিল সবকিছু মিলে। বাট আওয়ামী লীগ এটাকে প্রশ্নবিদ্ধ দেওয়ার চেষ্টা করছে। গ মানে মানে জনগণের এবং ছাত্রদের যে প্রতিনিধিত্ব যারা করছে, তাদের ভয় কিসের?
তারা তো আমাদের মাধ্যমেই তারা ওখানে গেল। আমরা কেউ কথা বলি নাই। ইউনূস আসার পরে বা অন্যান্য না, না ভয় না। এখানে হচ্ছে যে কথাটা যেটা আসছে যে ব্যর্থতা। হ্যাঁ, মানে উনারা মানে ব্যর্থ আপনি কখন একটা লোককে বলবেন? যখন আপনি তাকে কোন কাজ দিছেন, সে কাজটা করতে পারল না। তখন হচ্ছে যে আপনি তারে ব্যর্থ বলবেন। আমাদের অন্তর্বর্তী সরকারের কাজ কি ছিল? ল অ্যান্ড অর্ডার ফেরত আনা, সংস্কার করা, তারপরে নির্বাচন দেওয়া, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, মোটা দাগে এগুলাই তো। এখন এইসব জায়গায় আপনি যখন যাবেন, হিসাব করবেন যে ল অ্যান্ড অর্ডার ফেরত আসছে কিনা? আসে নাই। স্বাভাবিক ল অ্যান্ড অর্ডার ফেরত আসে নাই। তারপরে হচ্ছে সংস্কার। সংস্কার কিছু এটা একটা জায়গায় হচ্ছে, প্রসেস, এটা একটা হ্যাঁ, লং প্রসেস। কিছু জায়গায় হচ্ছে না। তারপরে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যে ব্যাপারটা, নির্বাচনী এখন এইখানে বলা হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন। বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে বিভিন্ন কথা কথা আসতেছে। আসতেছে। তারাও ঐকমত না এই বিষয়ে যে কখন আসলে নির্বাচন আর কখন সংস্কার। তা তো এই কারণে আসলে মানে অন্তর্বর্তী গভর্নমেন্টকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি না বা আমি তাদেরকে ক্লিন শিট দিচ্ছি না। কিন্তু আবার আমি তাদেরকে এখনই ব্যর্থ বলতে রাজিও না। হুম। রাজি না এই কারণেই কারণ ফার্স্ট অফ অল ওদের কাছে কোনো ডেডলাইন নাই। এট লিস্ট ওরা ঠিক করুক যে ভাই আমরা ১ বছরে সংস্কার করব। তাইলে আমি তারা বলতে পারবো যে ১ বছরে সে ব্যর্থ না সফল। সেকেন্ডলি ল অ্যান্ড অর্ডার এর যে বিষয়টা এইটা তো আসলে আ ভালনারেবল সিচুয়েশন এ কখনো ল অ্যান্ড অর্ডার ভালো থাকে না। বাংলাদেশে এর আগেও যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল বা গভর্নমেন্ট গুলো ছিল, তারা দেখা গেছে যে আপনার আ ২-২.৫ বছর ক্ষমতায় থাকার পরও ল অ্যান্ড অর্ডার ঠিক ছিল না। আপনি যদি খেয়াল থাকে আপনার 1-11 এর যে তত্ত্বাবধায়ক সরকারের কথা ৭-৮ সালে প্রায় দিনই কারফিউ থাকতো। তো সেইটা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না। তো তাহলে কেন ওরা পারেনি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে? আসলে পিপল ম্যান্ডেট আর হচ্ছে ব্যালটের ম্যান্ডেট ২ টার ভিতরে অনেক পার্থক্য। পার্থক্য। এটা হয়তো পিপল এর ম্যান্ডেটের সরকার মানে মানুষজন না চাইছে ওনারা সরকারে আসুক। হ্যাঁ। কিন্তু তার মানে এই না যে মানুষজন চায় ওনারাই থাকুক। না, মানুষজন চাওয়ার হুম। ব্যাপারটা যখন আসছে তখন একটা বিষয় চলে আসে। যেমন হচ্ছে আ মানে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে এবং ট্রাম্প আসার পরেও একটা পরিবর্তন যে ব্যাপারটা হচ্ছে আমরা জানি হিলারির যে ফান্ডিং এর ব্যাপারে ইউনুস একটা আবার এখানে উনি ফান্ডিং করেছে ব্যাপারে অভিযোগ আসে। লাইক আ আ কামালা হ্যারিসের কিন্তু সেম অভিযোগটা আছে। মানে LinkedIn এর যে co-founder ও কিন্তু ফান্ডিং করেছে। পরবর্তী ব্যাপারে ও কিন্তু মানে চলে গেছে আরকি। এটার বিষয় আসছে। এখন মানে উনি কিন্তু অনেক জায়গায় বিনিয়োগ করার জন্য অনুরোধ করছে। আর্থিক যে ঋণের ব্যবস্থা সেটাও করার জন্য চেষ্টা করছে কিন্তু আসছে না। আসছে না তো স্বাভাবিক একটা কারণ থাকে। একটা তোমার এটা কি ফ্লোটিং একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা আসলে একটা এখন যেটা আমি না, না স্বাভাবিক। বাইরে থেকে যারা আপনাকে যখন ঋণ দিবে, তখন তো সে আগে দেখবে যে আপনি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কতটুকু স্টেবিলিটি আছে। স্টেবিলিটি আছে। আপনার হয়তো ইউনুস সরকারের হয়তো গ্রহণযোগ্যতা আছে, কিন্তু স্টেবিলিটি তো নাই। তো একটা ঋণ তো আর স্বল্প সময়ের জন্য হয় না। উনি যে ঋণগুলো আনতে যাচ্ছে বাংলাদেশের জন্য, এগুলো তো কোনো স্বল্প মেয়াদের ঋণ না। তো বাইরের যারা বেসিক্যালি ফান্ডিং টা করে, তারা ওইভাবে চিন্তা করে না যে আমি একটা রাষ্ট্রকে ঋণ দিচ্ছি। হ্যাঁ। তারা এভাবে চিন্তা করে যে আমি অমুক গভর্নমেন্টকে ঋণ দিচ্ছি। আর বাংলাদেশের পলিটিক্যাল কালচার তো বা বাংলাদেশের ডেমোক্রেটিক কালচারটা তো আসলে ভদ্রলোকের কালচার না। হুম। যে আ আমি যেমন এটা এভাবে হইতে পারে যে ধরেন আমি একটা অফিসে অমুক পোস্টে আছি। তো ওইটার সম্প্রতি ট্রান্সফার হইছে বা নিয়োগ হইছে নতুন। আমি নতুন আসছি। আমার আগে যিনি ছিল তার অসমাপ্ত কাজগুলো আমি করব। এই কালচারটা বাংলাদেশে নাই। বাইরের দেশগুলো স্টেট হিসেবে ফাংশন করে বা উন্নত বিশ্বের কথা যদি আমরা বলি, যেই দেশের কথাই বলি বা ভদ্রলোকের সমাজ যদি বলি, দেশ যদি বলি, সেইখানে তারা যেটা করে যে তারা যদি একটা এস্টাবলিশমেন্ট এ আসে, তারা যদি একটা পদে বসে বা একটা জায়গায় বসে, তাইলে সে দেখে যে আমার আগের যিনি আমার পূর্বসূরি ছিলেন, তিনি কি অসমাপ্ত কাজ রেখে গেছেন। আমি আগে ওগুলো সমাপ্ত হুম। করব। পরবর্তীতে আমি আমার নতুন কাজগুলো করব। কিন্তু বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে যেটা হয় আগেরটা যা গেছে খালি-বালি। আমি এখন নতুন করব। আমি কেন আগেরটা টানবো? এই যে আমির যে ব্যাপারটা, হ্যাঁ, এই এটা যে একটা এই যে কালচারটা, এইটার কারণে বাংলাদেশের কোথাও কোন গভর্নমেন্টই আগের কাজ করে না। নতুন আইসা নতুন কাজ করে। তো যার কারণে এই কারণে কোনো জিনিস আসলে টেকসইও হয় না। এরপরে যেটা হয় যে ওই যে বাইরে থেকে যারা ফান্ডিং করে বা যারা আমাদেরকে লোন দেয় তারা কখনোই রাষ্ট্র হিসেবে লোনটা দেয় না। দেয় অমুকের সরকারকে। শেখ হাসিনার আমলে ডেভেলপমেন্ট তো কিছু দৃশ্যমান হইছে। এই দৃশ্যমান হওয়ার কারণটা এটাই ছিল যে একটা লম্বা সময় ছিল, অনেক টাকার লোন পাইছে। আবার ওরাও চিন্তা করছে যে শেখ হাসিনা তো যায় না। তাইলে আমরাও টাকা দেই। জায়গা সমস্যা নাই সেটা তো আছে। করলে আমার মানুষ টাকা তো ফেরত আসবেই, উঠবেই। ইউনূস গভর্নমেন্ট তো মানে লং লাস্টিং না। তো এত বড় ঋণ আনা তার পক্ষে আসলে পসিবল ও না।
আর ইউনূস সাহেব যদি চিন্তা করে যে উনি এখনো গ্রামীণ ব্যাংকের এমডি, সেটাও হবে না। গ্রামীণ ব্যাংকে উনি আজীবন এমডি। বাংলাদেশে তো উনি আজীবন প্রধান উপদেষ্টা না। রাইট। তো এখানে একটা বিষয় আমি শেষ করি ভাই। একটা করে বলি তারপরে আপনি আইসেন। নাইলে আমি হচ্ছে যে পাজলড হয়ে যাচ্ছি। কথা আর শেষ করতে পারতেছি না। সেটাই। সেটা হলো ধরেন যে গভর্নমেন্টের ব্যর্থতা কিনা আমি জানি না। বাট গভর্নমেন্ট জাতীয় ঐক্যের মূলা ঝুলাইতে পারে আমাদের সামনে বা এটা আমাদেরকে উজ্জীবিত করার জন্য এটা একটা কাজ করতে পারে। হুম। আপনার এই কথাটা ঠিক আছে। ইন্ডিয়ার বিরোধিতার কারণে জাতীয় ঐক্য এটা আমার কাছে মনে হয়নি যে সরকারিভাবে যে জাতীয় ঐক্যের চেষ্টা চালানো হইছে, এটা যে আসলে ইন্ডিয়ার এগেইনস্ট এ হইছে বিষয়টা তা না। হুম। হ্যাঁ? ইন্ডিয়ার এগেইনস্ট এ যেটা হয়, ইন্ডিয়ার এগেইনস্ট এ বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ হইতে ঐক্যমত থাকে। এটা সবসময়ই থাকে। এটা নতুন কিছু না। এরপরে যে বিষয়টা আসছে যে ধরেন তাইলে জাতীয় ঐক্য আসলে কি কারণে জাতীয় ঐক্য নাম দেওয়া হইলো বা কি কারণে করলো? আবার আপনি মেনশন করলেন যে কিছু রাজনৈতিক দল আসে নাই। এখন এইটা যদি হয় যে আওয়ামী লীগ সহ যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদেরকে ইগনোর করা হইছে, তাদেরকে সাইড করা হইছে, ওকে তাইলে ঠিক আছে সেটা হইতে পারে। কিন্তু এর বাইরে যদি হয়ে থাকে তাহলে কি সেটা জাতীয় ঐক্য হইছে কিনা? সেকেন্ড এবং মূল যে বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি সেইটা হইলো বা শুরু থেকে বলতে চাইতেছি সেটা হইলো জাতীয় ঐক্য মানেই কি রাজনৈতিক দলগুলোর ঐক্য হওয়া? সেটা তো না। রাজনীতির ঐক্য তো জাতীয় ঐক্য না। রাজনৈতিক দলগুলা কি বাংলাদেশের সবকিছুর স্টেক হোল্ডার কিনা? না, ডেফিনিটলি না। জাতীয় ঐক্য মানে হচ্ছে জনগণের শতভাগ এখন ঐক্যবদ্ধতা। জনগণের ঐক্যবদ্ধতা এবার আমরা আসি কার সাথে কার? হ্যাঁ, এবার আমরা আসি যে জনগণের ঐক্যবদ্ধতা আসলে সম্ভব কিনা? আর যদি সম্ভব না হয় তাহলে সেটা কেন? আর জনগণের ঐক্যবদ্ধ হওয়ার দরকার কেন? সেটা আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করি। ধরেন জনগণ ঐক্যবদ্ধ কিনা সেই বিষয়টা তো স্পষ্ট। জনগণ ঐক্যবদ্ধ মনে হয় না। আমার কাছে ফিল হয় যে জনগণ ঐক্যবদ্ধ না। জনগণ ঐক্যবদ্ধ হয়তো ৩৬ জুলাই এ ছিল। বাট তারপরও ওই সময়ও আমরা দেখছি যে কিছু লোক ওই আফসোস লীগের কথা বলতেছে। এই টাইপের তো আল্টিমেটলি ওরা তো জনগণই। আমি তো ওদেরকে খারিজ করতে পারতেছি না। তা তো আমি তো বলতেছি না পাকিস্তান চলে যেত। আমি তো এটা বলতে পারি না। কারণ দেশের সমাজ এই ধরনের কথা বলা যায় না যে তুমি চলে যাও। আরে ভাই ওর বাসা, ওর বাড়ি, ওর ঘর। ও যদি অন্যায় করে ওর শাস্তি হবে। হুম। ওকে তুমি খেদায় দিতে খেতে পারো হবে না। সে তো এই দেশেরই নাগরিক, রাইট? ঠিক না? তো সেই হিসেবে বলা যায় যে ঐক্যবদ্ধ না। বাট তারপরেও ওই সময় ঐক্যবদ্ধতার একটা সর্বস্তরের লেভেল দেখা গেছিল। বাংলাদেশে জাতিগতভাবে ঐক্যের বা জাতীয় ঐক্যের পজিশন বা সিচুয়েশন কোনটা ছিল সেটা নিয়ে আমরা একটু আলোকপাত যদি করি তাহলে ৭১ একটা ইস্যু ধরা যায়। ইয়ে কিন্তু তারপরও ৭১ এও কি আসলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল? যদি ৭১ এ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতো ৭১ কখনো অমীমাংসিত ইস্যু হইতো না। রাইট। ঠিক আছে? না ৭১ সেটা এ তো একটা বড় অংশ যুদ্ধ করছে, একটা বড় অংশ যুদ্ধ করে নাই। সেটাই। অন দি আদার হ্যান্ড মানি একটা অংশ দেশ ছেড়েও চলে গেছে, ছোটখাটো হুম। একটা অংশ। অনেকেই হত্যার শিকার হইছে বা ৭১ কে আসলে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। কিন্তু আপনি যদি কোন মুরুব্বি যে ৭১ এ বেঁচে ছিল তার কাছে যান সে বলবে গন্ডগোলের বছর। গন্ডগোলের বছর, ঝামেলার বছর। ওরকম বলে। রাইট। আর আমাদের আরো কিছু মুরুব্বি বা সিনিয়র পারসন যারা পড়াশোনা করছেন বুদ্ধিজীবী ক্যাটেগরির ভিতরে পড়ে, তাদের কাছে আমি এই শব্দটাও শুনেছি যে ৭১ এর বিচ্ছিন্নতাবাদ। বিচ্ছিন্নতাবাদ। আচ্ছা ওইটা উনি হয়তো উনার আইডিয়ালিজম থেকে বলে, উনার আদর্শ থেকে বলছে। বাট তারপরেও কথাটা তো আসছে। আসছে। কিন্তু ধরেন চা খাইতেছে মুরুব্বি গন্ডগোলের বছর হচ্ছে বয়স। উনি গন্ডগোলের বছর কোন আদর্শের ভিত্তিতে বলতেছে? উনার তো এটা বলার কথা না। আমার কথা না। কিন্তু উনি এটা গন্ডগোল হিসেবেই নিছে। ৭১ এ বেসিক্যালি যেটা হইছিল যে সেটা আমাদের দেশ ভাঙছিল। স্বাভাবিক একটা আ এটা ওইটাও ৭১ এ আসলে একটা পলিটিক্যাল টার্ময়েল ছিল। সো ওইটা আসলে ঐক্যের জায়গা না কখনো। রাইট। এবং এটা যে ঐক্যের জায়গা না, সেইটা আওয়ামী লীগ গত ১৭ বছরে প্রমাণ করে দিয়ে গেছে। তারা ৭১ ইস্যুতে বারবার জাতিকে ঐক্যবদ্ধ করতে চাইছে। পসিবল হয়নি। এটা হওয়া সম্ভবও না। আচ্ছা ৭১ এ আসলে স্বাধীনতার নামে যেটা হইছে, আমরা পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামিতেই গেছি। আচ্ছা এখানে ২ টো ব্যাপার। একটা হচ্ছে যে জাতীয় ঐক্য বা ওখানে জাতীয় সরকারের যেটাও জামাত ইসলামের আমির আবার বলল ঐক্যের বিষয়টা একটু শেষ করি। শেষ করো। তো ৭১ এর পরে এরপরে যেটা আসছে যে ৭১ এর পরে একটা লম্বা সময় মোটামুটি ৭১ এর পরে ৭৫ হইল, ৭৭ হইল। এই কিছু vulnerable সিচুয়েশন এর পরে জিয়া রহমান বাংলাদেশে ক্ষমতায় আসার পরে মোটামুটি একটু সময় গেল। এরপরে এরশাদ এসে আবারও দেখা গেছে যে ফ্যাসিস্ট কায়দায় তার বা স্বৈরাচারের তাকে তো তার নামই এটা হুম। স্বৈরাচার। সেই ৯০ এর সময় আরেকটা গণ আন্দোলন হইল। একটা গণ অভ্যুত্থানের মতো হইল। তো ৯০ এ আ মোটামুটি একটা জাতীয় ঐক্যের কথা আপনি বলতে পারেন। কারণ ওই সময় বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল একমুখী ছিল। এক এক
মানে একটা দাবির উপরেই দাঁড়ায় ছিল এবং জনগণও সেটাই চাচ্ছিল। সো ৯০ আমাদের সিএসি জাতীয় নির্বাচনেও তো কিন্তু আবার বিএনপি তো ভাই সিএসি নির্বাচন তো আসলে কিছুই না। সাথে যা করছে আওয়ামী লীগ জামাতটা গেল সিএসি নির্বাচনটা তো আসলে একটা ইভেন্ট হওয়ার ইভেন্ট মতো। করার না তো ওইটাই। মানে ওইটা যে একটা পার্টিকুলার ইভেন্ট বলবেন এটাও পসিবল না। কারণ এরশাদের গোটা পিরিয়ডকে আপনার এরশাদ ৮১ থেকে ৯০ পর্যন্ত এই গোটা পিরিয়ডকে বলা হচ্ছে এরশাদ পিরিয়ড। আপনি এই টার্মটার সাথে পরিচিত এরশাদ নিয়ে। এর ভিতরে ৮৬ তে না ৮৪ তে ৮৫ তেও মানে ২-৩ টা ইলেকশন ৮৮ তে একটা ইলেকশন আরে হইছে। হ্যাঁ। তো এই যে এতগুলো ইলেকশন হইছে এবং এরশাদ পিরিয়ডে অনেকগুলা ঘটনা আছে। যেমন উপজেলা তৈরি হইছে, হুম। অনেকগুলো নতুন জেলা হইছে। সে অনেক কিছু করছে বাট মানুষ সেটাকে এরশাদ পিরিয়ড নামেই আখ্যায়িত করে। ঠিক না? তো এইটা যদি আমি বাদ দেই সেক্ষেত্রে ৯০ এর যে গণঅভ্যুত্থানের বিষয়টা আসে, ৯০ স্বৈরাচারের পতনের যে বিষয়টা আসে, এইটা বাংলাদেশের জাতীয় ঐক্যে একটা বড় মাইলস্টোন আমি বলব। হুম। বাট তারপরে যেটা হইছে যে ২৪ এর যে জুলাই গণবিপ্লব বা জুলাইয়ের যে অভ্যুত্থান, এইটা ছিল আমাদের মানে ৯০ থেকে ২৪ পর্যন্ত এই ৩৪ বছরে আ আমাদের জাতীয় ঐক্য বারবার বিনষ্ট হইছে। 111 কে কেন্দ্র করে বা আরো কিছু দুর্ঘটনাকে কেন্দ্র করে এই আমাদের ঐক্যটা আ বিভক্ত হইছে বা ঐক্য আবার নষ্ট হইছে। শেষমেশ আওয়ামী লীগ তো আ একবারে বাংলাদেশের সবকিছু কোলাপস করে দেওয়ার মতো একটা সিচুয়েশন করছে ইন্ডিয়ার সহযোগিতায়। কিন্তু আপনার ঐক্যের যে বিষয়টা, জাতীয় ঐক্যের যে বিষয়টা আবার আওয়ামী লীগই বাংলাদেশকে জাতীয় ঐক্যের মুখে ঠেলে দিছিল। এবং সেইটারই প্রতিফলন ছিল আপনার জুলাই গণবিপ্লব বা ২৪ এর জুলাই যে অভ্যুত্থান। কিন্তু এরপরেও কি আমরা আসলে এক থাকতে পারছি? না, হয়নি। আচ্ছা, এটা তো পারি নাই, এটা তো স্পষ্ট বা প্রকাশ্য। পারি নাই কেন? এটা যদি আমাদের আলোচনায় আসে যে আমরা কেন পারলাম না এক হইতে? তাইলে দেখবেন যে আমরা আগে একটা সময় আলাপ করতাম বা ২-৩ বছর আগে আপনারও খেয়াল আছে আমরা হয়তো আলাপ করতাম যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হইলো আমরা জাতিগতভাবে এক ঐক্যমত্যে আসতে পারি ঐক্যমত আসতে পারে না। আমরা নানা মুনি নানা মত এটা আবার অনেকে অনেক কথা বলে যে আমরা সংকর জাতি এইটা এই সমস্যা ওই স্ট্যান্ডার্ড সমস্যা নাই আমাদের। হ্যাঁ, হ্যাঁ, নানান ঝামেলা। কিন্তু মূল মেসেজ একটাই যে আমরা ঐক্যমত হইতে পারিনি বা ঐক্যমতে আসতে পারি না। এটা আজকের ক্রাইসিস না। এটা আজ থেকে ২৫০ বছর আগের ক্রাইসিস। ১৭৫৭ সালে ওই পলাশ ব্রিটিশরা যখন আমাদেরকে পলাশির যুদ্ধে হারায় তখন আমরা ঐক্যমতে ছিলাম না। ছিলাম না। আমাদের ঘরের মধ্যেই তো ইয়ে ছিল। সো জাতীয় ঐক্য জিনিসটা আমাদের জন্য প্রযোজ্যই মনে করি না আমি। সেটাই। ঠিক। তো আমাদের জন্য সবচেয়ে one and only সলিউশন হইল ডেমোক্রেসি। কেন আমাদের জন্য ডেমোক্রেসিটা সলিউশন? কারণ আমরা আসলে জাতিগতভাবে ঐক্যমত হওয়া সম্ভব না আমাদের পক্ষে। আর সেকেন্ডলি মানুষ যেহেতু আসলে ভিন্ন চিন্তার অধিকারী, ভিন্ন মতের অধিকারী হয় সবসময় সৃষ্টিগতভাবেই। তো এইখানে জাতীয় ঐক্য জিনিসটা ফ্যান্টাসি থাইকা যাওয়ার কথা। কারণ সবাই আসলে স্বাভাবিকভাবেই এক জিনিসের উপরে মিল হইতে পারে না বা এক জিনিসের উপরে ঐকমত হইতে পারে না। তো যেটা হবে যে আমরা মেজরিটি কি চাই এবং সেটা কল্যাণজনক কিনা সেইটা বিবেচনা করেই চিন্তা করে আমাদেরকে আগাইতে হবে। রাইট। তো আমরা জাতীয় ঐক্যের মতো জিনিস, সস্তা জিনিসের পেছনে আমি সস্তাই বলব এই জিনিসটারে। কারণ আ ওই যে YouTube এ বা Facebook এ ক্লিক বেট বলে না? যে থাম্বনেইল খুব জাঁকজমকপূর্ণ থাম্বনেইল যেন মানুষ ক্লিক করে। এই জাতীয় ঐক্য জিনিসটা আমাদের কাছে একটা ক্লিক বেট। আল্টিমেটলি ঐক্য তো হয় না। ধরেন আমি যদি একটা উদাহরণ দিই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা হইল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঐক্য সমাবেশ হইছে আপনি দেখছেন। তো ওই সমাবেশের পরেই ছাত্রদল মোটামুটি ছাত্র শিবিরকে গালিগালাজ করা শুরু করছে নানা কায়দায়। ছাত্র শিবিরও দেখলাম যে ছাত্রদলের প্রতি বিলা খাইছে। কি কারণে আমি জানি না। বাট দেখলাম যে ঐক্য ছাত্র ঐক্য সমাবেশটা স্টেজ থেকে নামার পরেই ঐক্য শেষ। এবং মানি নানাবিধ অভিযোগ আসতেছে। ক্যাম্পাসগুলোতে আমি দেখতেছি ছাত্রদল, ছাত্র শিবির কোনোভাবে ঐক্যবদ্ধ হইতে পারতেছে না। অথচ আ ঠিক ৬ মাস আগেও ছাত্রলীগের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করছে। গত ১৭ বছরের ছাত্রদল, ছাত্র শিবিরের ইতিহাসটা বা বিএনপি জামাতের ইতিহাসটা তো আসলে একসাথে দাঁড়ায়া লড়াই করারই ছিল। কিন্তু আমরা যদি দেখি যে গত ৪ মাস ধরে যেটা হয়েছে যে ৩৬ জুলাই পরবর্তী সময়ে ২ টা দল ভাগ হয়ে গেছে এবং সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান করতেছে। এইটা তাদের রাজনীতির কারণেই হয়তো করতেছে। যে তারা মনে করতেছে যে আসলে শত্রু ছাড়া আমাদের রাজনীতি হবে না। সো বা আমাদের একটা রাজনৈতিক শত্রু দরকার, রাজনৈতিক প্রতিপক্ষ দরকার। সরি যেটা আওয়ামী লীগটা কথাটা প্রতিপক্ষ হবে। প্রতিপক্ষ। তো এই প্রতিপক্ষের কারণে তারা একসাথে হচ্ছে না। ফলে জাতীয় ঐক্য জিনিসটা আসলে পসিবল হইতেছে না। হ্যাঁ, হবে না সেটা আমি বলতেছি না বা দাবি করতেছি না। হবে।
চাইলে হবে। চাইলে হয়। কিন্তু আসলে কি আমরা ঐরকম চাওয়ার মন মানসিকতা রাখি কিনা? বা আমাদের জিনে যদি এই জাতীয় ঐক্য জিনিসটা থাকতো, তাইলে তো মনে হয় না এই পলাশির আম্রকাননে আমাদেরকে পরাজয় রাইট। বরণ করতে দিত। এখন এখানে মানে এটা তো কথার প্রাসঙ্গিকতায় চলে আসে। জাতীয় ঐক্যের যদি আমাদের পক্ষে সম্ভব না বা জাতীয় ঐক্যের মানে ওই সিচুয়েশন যদি না আসে তাহলে এটা বিষয়টা আসলো কেন? কিছু একটা তো ব্যাপারটা আছে জাতীয় ঐক্যের যে হ্যাঁ, আমি গভর্নমেন্ট চালাতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকার কথা হচ্ছে আমি চালাতে পারছি না। সেখানে এখন জাতীয় সরকার গঠন করব। না আমার কাছে মনে হয় জাতীয় ঐক্য জিনিসটা সরকার যেটা করছে সেটা হচ্ছে ওই যে তাদের নানাবিধি সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ওই যে রাজনৈতিক সংস্কারও তো আছে এখানে বা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার তো একটা ব্যাপার আছে। হয়তো এইটাকে নিয়ে তারা সকল রাজনৈতিক দলের সাথে একসাথে একটা বসছে, একটা আলোচনা ডিসকাশন করছে। সবাই নিয়ে একটা ছবি তুলছে। এটার নাম দেওয়া হয়েছে জাতীয় ঐক্য। আচ্ছা এখানে আরেকটা বিষয় কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে আ ২ টো ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে নাগরিক কমিটি। এই না নাগরিক কমিটি ছাত্র সংগঠন না। ছাত্র সংগঠন রাজনৈতিক দল আমি এই ২ টোকে আবার নাগরিক কমিটি নিজেকে রাজনৈতিক দলও বলে। কিন্তু ১ম আলো ওদেরকে মেনশন করে বলছে রাজনৈতিক দল। মেনশন করে যেয়ে বলছে যে তারা অংশগ্রহণ করেছে। কিন্তু অন্যান্য যে মানে ছাত্র সংগঠনের কথা বলছি কেন? এখানে ছাত্র শিবির সহ শুরু করে এদেরকে তাদের ইনভাইট করা হয়নি। এই টাইপের বিষয় আরকি। তো এখন ২ টো অর্থাৎ এখানে তো অনেকেই বলতেছে জুলাই গণ অভ্যুত্থানের মূল অর্থাৎ মাস্টার মাইন্ড বা এটাকে আ কৃতিত্ব সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা একটা বিভেদও তৈরি করার একটা ব্যাপার আসছে এবং এটা নিয়ে একটা ভিডিও হয়েছে আমরা দেখলাম। আলোচনা সমালোচনা হচ্ছে। ডক্টর জাহিদুর রহমান এটা নিয়ে খুব চমৎকার একটা ভিডিও করেছে। মানে এখানে ছাত্রদের সংগঠনগুলোর মধ্যে কি কোনো আসলে বিভেদ তৈরি হচ্ছে কিনা? তোমার বক্তব্য কি? কারণ এখানে আসলে ওরাই শুধু ২ টো গিয়েছে আরকি। আর যে যায়নি। ছাত্র সংগঠনগুলোর ভেতরে তো বিভেদ সবসময়ই সঙ্গে, সঙ্গে ছিল ছিল। আসলে। আ ওই যে আমি বললাম এই যে স্পিরিট এর কথা যদি বলি যে মানে জুলাইয়ের স্পিরিটটা কিন্তু ছিল ছাত্র জনতা একসাথে নামছে মাঠে। অন্যান্য এখানে ছাত্ররা আসলে জুলাই স্পিরিটের একক সেই স্টেক হোল্ডার স্পিরিটটা তো তো এক নাই। একক স্টেক হোল্ডার তো বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র হলো আন্দোলন না। না। এই জায়গাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটাও তো ১ম এ ছিল না। ছিল না। কিন্তু পরবর্তীতে আসছে। পরবর্তীতে আসছে। তো সেটাই। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি একটা দলই অংশগ্রহণ করছে? না। তাও তো না। সব ধরনের ছাত্র অংশগ্রহণ করছে। ইনফেক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে জুলাই আন্দোলন যারা শুরু করছে বা কোটা নিয়ে যে আন্দোলনটা ছিল যেটা যারা শুরু করছে, ওইটাও একটা দলের পক্ষ থেকেই শুরু হয়েছিল যার নাম ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। ছাত্র। তো গণতান্ত্রিক ছাত্রশক্তিকে তখন কেউ হচ্ছে যে সমর্থন দিছিল। সবাই তো গণতান্ত্রিক ছাত্রশক্তির পরে পক্ষে মাঠে নামে নাই। না মানে পরবর্তীতে ছাত্রশক্তির বিষয়টা যখন আপামর ছাত্র জনতার দাবি হয়ে দাঁড়াইলো, তখন বাকি ছাত্র সংগঠনগুলাও এই মানে এক্সক্লুডিং ছাত্রলীগ বাদে বাকি সংগঠনগুলাও তাদের সাথে সংহতি প্রকাশ করল। কিন্তু এরপরে যেটা হইলো যে আন্দোলন হইলো বা সাকসেস হইলো, হাসিনা পলাইলো, ৪ই জুলাই হইতো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইলো। এরপরে যেটা হইলো যে আমরা তখনও বলতাম যে বৈষম্য বিরোধী নামটা দিয়ে আসলে কোন দল করা উচিত না। কারণ বৈষম্য বিরোধী শব্দটা তো সবার। আপনি এটা দিয়ে কোন পার্টিকুলার দল করতে পারেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি ছাত্রদল, ছাত্র শিবির একসাথে যেতে পারবে? একটা যে ছেলেটা ছাত্রদল করে, যে ছেলেটা শিবির করে সে কি একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে পারবে? তার পক্ষে কি সম্ভব? না। যেহেতু যদি এটা সম্ভব না হয় তাহলে বৈষম্য বিরোধী শব্দটার কপিরাইট তো আপনার একানে না। হ্যাঁ, ৫১ তো এইটা একটা ভুল হইছে। এটা আমি অবশ্যই বলব এটা একটা রাজনৈতিক ভুল হইছে। রাজনীতি। যারা করছে তারা ভালো বলতে পারবে কেন করছে। কিন্তু এটা একটা এবং ভুল ওই হইছে। বৈষম্যের নাম দিয়ে তো সকল এবং করে অন্যান্য বেসিক্যালি মানে শুনতে খারাপ শোনাইলেও এটাই সত্য যে ওই নামটা দিয়ে দল করার কারণে ঐক্য বিভক্তিতে পরিণত হইছে। আমাদেরকে ঐক্যে আনতে পারত বৈষম্য বিরোধী স্পিরিট। আমাদেরকে ঐক্যে আনতে পারত জুলাইয়ের স্পিরিট। সেই জিনিসটাকে কোনো একটা পার্টি বা কোনো একটা এন্টিটি এককভাবে দাবি করার কারণে আমরা ঐক্য থেকে বিভক্তির পথে আগাই গেছি। এই কারণে এখন ঘটা করে ঐক্য করার মতো ও মানে অনুষ্ঠান করে সরকারকে বলা লাগতেছে যে জাতীয় ঐক্য গঠন বা জাতীয় ঐক্য হইছে। জাতীয় ঐক্য কি হইছে আসলে? সেই প্রোগ্রাম শেষেও তো দেখলাম যে বিএনপি জামাতের কামড়াকামড়ি কেস হচ্ছে। জামাতের আনালিস্ট অডিটর বসে বলেছে। আমার জামাত আমির বলছে নির্বাচনের ব্যাপারটা নিয়েও বলছে। মানে উনি কিন্তু ২ টা চমকের কথা বলছে। কিন্তু এই ২ টা চমক ৫-৭ দিন হয়ে যাওয়ার পর আমরা জানি জাতীয় না এখনো। ঐক্যের অনেকে যা ছিল নির্বাচন নিয়ে হইতে এবার পারা পারত, যায়। জাতীয় ঐক্যের সিম্বল হইতে পারত যদি একটা জাতীয় সরকার গঠন হইতো। এক্সাক্টলি। যদি একটা বিপ্লবী সরকার গঠন হইতো। যদি আগের সবকিছু ফেলে দিয়ে আমরা যে বলতেছি প্রক্লেমেশন অফ সেকেন্ড রাইট। রিপাবলিক এইটা যদি হইতো, হ্যাঁ, তাইলে আমি বলতে পারতাম জাতীয় ঐক্য জাতীয় ঐক্য হইতো। বা রাইট।
এটা তো হয়নি। এটা তো হয় নাই। তার মানে তো এতটাই না। এটা পরিষ্কার স্পষ্ট যে জাতীয় ঐক্য হয়ই নাই। জাতীয় ঐক্য হইলে তো ডেফিনিটলি প্রোক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক হইতো। জাতীয় ঐক্য হইলে এখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেমনে প্রেসিডেন্ট থাকে? আবার তো তার মানে জাতীয় ঐক্য হয় নাই। এদের সাধারণ যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা দেখছি যে মানে সবাই ছবিগুলা দিচ্ছে মানে একখণ্ড বাংলাদেশ, হ্যাঁ? একসাথে সব। হুম। এরপর কিন্তু আবার তোমার ৩ দফায় উনি বৈঠক করবে এটা এবং আলেম ওলামাদের সাথে কিন্তু বসছে বিভিন্ন ধর্মীয় যারা আছে আরকি। তো একখণ্ড বাংলাদেশ বলে এখানে বোঝানোর চেষ্টা করছে যে এটা বাংলাদেশ সফর আসবেই তো জাতীয় ঐক্য যদি হইতো। মানে আলাদা আর রাজনীতি কি আলাদা জিনিস নাকি? হ্যাঁ, ১৪ দল কিন্তু আছে। ধর্মীয় মানে আলেমের সাথে উনি যে অন্যান্য ধর্মীয় পণ্ডিতদেরকেও ডাকছে, হিন্দু, খ্রিস্টান সবাইকে হয়তো ডাকছে। আমার কথা হচ্ছে ধর্ম আর রাজনীতি কি আলাদা জিনিস নাকি? একই জিনিস তো। রাজনৈতিক দল আর ধর্ম মানে হয় ঠিক আছে আলাদা জিনিস। বাট ওই যে যিনি ধর্মের প্রতিনিধিত্ব করতেছেন আর যিনি রাজনীতির প্রতিনিধিত্ব করতেছেন ওদের সাথে উনার আলাদা বসা লাগবে কেন? উনি কেন একসাথে বসতে পারল না? আর্মি কেন সেই প্রোগ্রামে আসলো না? শোনো, আওয়ামী লীগেরা কেন সেই প্রোগ্রামে আসলো না? সরকারি চাকরিজীবীরা কেন সেই প্রোগ্রামে আসলো না? ছাত্ররা কেন সেই প্রোগ্রামে আসলো না? ঐক্যটা কিভাবে হইল তাইলে? আমি কি বুঝাইতে পারছি না? কেন ঐক্য তো জাতীয় বিষয়টা কেন আমাদের কাছে হাস্যকর হয়ে গেছে এবং জাতীয় ঐক্য জিনিসটা কেন আমাদের কাছে ফ্যান্টাসি? আপনি কি এই বিষয়টা বুঝছেন কি? আমি সেটাই তো বললাম। মানে ফান ব্যাপারটা কেন? তুমি যে বললা যে না ভাই আচ্ছা ঐক্য হবে, ঐক্য কেমন? মনে করো আমার ঘরের ২ ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া। এখন আমার আব্বা-আম্মা আমাকে বলল যে, "তোমরা এক হয়ে যাও, হ্যাঁ? কোলাকুলি করো।" যেটা আমরা ছোটকালে করতাম। ঝগড়া করতেছেন, "ভাই তোরা কোলাকুলি করে সরি বল একজন আরেকজন।" হুম, ঝগড়াটা হইছে কার সাথে? ফার্স্ট হচ্ছে ঐক্যটা কি বিষয়ের উপর হইছে? হুম, কথা আসতে পারে না? হ্যাঁ, ঐক্য হইছে এই বিষয়ের হুম। কারণে রাজনৈতিক বিষয়। কিন্তু এখনো ক্লিয়ার আনসারটা আসা না, না ঐক্য তো কোনো বিষয়ই ছিল শেষ না। হলো না। ডক্টর ইউনূস সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে একসাথে বসে একটা ছবি তুলে এটার নাম দেওয়া হয়েছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যে কি হইছে বা জাতীয় ঐক্য কেন হইছে? সেইটা কেউই জানে না, ক্লিয়ার না। হ্যাঁ। এরপরে সব ধরনের লোক সেখানে ছিল না। আর এটাকে যদি তিনি বলতেন বা যদি দাবি করা হইতো যে এটা আসলে রাজনৈতিক ঐক্য। না এই যে অপরাধ কি এটা কি ইন্ডিয়াকে থ্রেট দেয়া যাবে? আমি কেন ইন্ডিয়ার কথা বলতেছি? ভাই মানে এটা একটা এরিয়া প্রাসঙ্গিক না। না এখানে এটার সাথে ইন্ডিয়া প্রাসঙ্গিক না কেন আমি বলি। এটাকে যদি রাজনৈতিক ঐক্য নাম দেওয়া হইতো, তাইলে এটা প্রাসঙ্গিক হইতো। কারণ রাজনৈতিক দলগুলো আমি বলি এইজন্য বললাম যে নিজ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আমার ঐক্য আছে। আমি একমত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝাতে চেষ্টা করছে কিনা। কারণ ওই যে সময় জাতীয় ঐক্যের কথা বলছে বা উনি ডাকছে ওই সময়টাতে কিন্তু ইসকন থেকে শুরু করে ওভারঅল মানে রাজনীতির যে ইন্ডিয়ান ব্যাপারটা মিডিয়াতে শুরু করে প্রচুর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। উনি কি থ্রেট দিতে চাচ্ছে কিনা যে না আমি এক আছি। আচ্ছা যদি তাই হতো তাইলে আপনি কি দেখতেছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো শক্ত বিবৃতি আছে? না। তাহলে এইটা যদি হইতো তাহলে তো সবার আগে এই কাজটা হইতো যে সমগ্র আর এটা অ্যাকচুয়ালি এইভাবে হয়ও না, এভাবে হবেও না। কারণ এটা ইনডাইরেক্টলি তখন যুদ্ধ ঘোষণার মতো সিচুয়েশন হয়ে যাবে। মানে এটা তো আসলে আমরা যেভাবে হলেও ইউনুস ডক্টর ইউনুস তার দায়িত্ব পালন করছে। যেমন যখন বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয় বলা, তখন ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে কিন্তু তলব করা হচ্ছে। বরাবর সো এইটা রাষ্ট্রের পররাষ্ট্র একটা ঝামেলা। রাষ্ট্রের পক্ষ থেকে যেটা হওয়া দরকার ছিল সেটা সেটাই হইছে। করছে। রাজনৈতিক দলগুলো যেটা করতে পারতো যে কেউ করছে বিএনপি দেখলাম করছে যে বিবৃতি দিছে। ভারতীয় দূতাবাস মিছিল দিছে। হুম। পরে ছাত্ররা মিছিল করছে। তো এইগুলা পলিটিক্যাল দলগুলোর পক্ষ থেকেও যে ২-৪ টা কর্মসূচি হয়েছে সেইটাও ঠিক আছে। কিন্তু এখানেও কি সব দল সে একই কর্মসূচি পালন করছে? আপনি কি সেটা দেখছেন? সেটা তো হয় নাই। মুজাহিদুল ইসলাম সেলিমও তো গেছিল হচ্ছে যে ওই সেই তথাকথিত জাতীয় ঐক্যের তো সে কি ইন্ডিয়ার এগেইনস্ট এ কোনো কথা বলছে এখন পর্যন্ত? বলে না। তো সেটা তো বলে নাই সে। সবাই আবার সো একমত আছে। এই যেই জাতীয় ঐক্যকে আমরা ইঙ্গিত করে কথা বলতেছি আজকে, সেই জাতীয় ঐক্যের সঙ্গে ইন্ডিয়ার বিষয়টা প্রাসঙ্গিক না। হুম। ইন্ডিয়ার বিষয়টা আমাদেরকে জাতীয় ঐক্যে আইনে দাঁড় করাইতে পারে কারণ বাংলাদেশের মেক্সিমাম মানুষ ইন্ডিয়া বিরোধী। জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী। এইটা একদিনে তৈরি হয় নাই। এটা ইন্ডিয়ার বৈরী আচরণের কারণে এটা দিনে তৈরি হইছে। তো এইগুলা সবগুলোকে সাইডে রেখে এখন ধরেন আমরা তো আসলে বুঝলাম যে জাতীয় ঐক্য নামে যেটা হইছে এটা বেসিক্যালি জাতীয় ঐক্য না। এটা একটা রাজনৈতিক ঐক্য হইলেও হইতে পারত, সেটাও হয় নাই। এইটা হচ্ছে কেমনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, কেমনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যায়, সেইটা নিয়ে বেসিক্যালি একটা আলোচনা সভা হইছে। সেই আলোচনা সভায় যারা ছিল তাদেরকে সাথে নিয়ে একটা ছবি তোলা হইছে। এতেই ঐক্য হয়ে যায় নাই। সেটাই, তো এখন জাতীয় ঐক্য কি আসলে দরকার কিনা? সেটাই। হ্যাঁ, জাতীয় ঐক্য দরকার। জাতীয় ঐক্য দরকার এই কারণে যে আপনি যদি জাতির উন্নয়ন করতে চান, সোশ্যাল ডেভেলপমেন্ট করতে চান, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, পদ্মা সেতু বানানো আর মেট্রো রেল বানানো না। সার্বিক ডেভেলপমেন্ট যদি করতে চান সেটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মানসিক, সাংস্কৃতিক
যেকোনো ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে আগে ঐক্যমত্যে আসতে হবে। আমি আর আপনি যদি একটা কাজ করতে যাই আমাদেরকে তো আগে সিদ্ধান্তে আসতে হবে যে হ্যাঁ, আমরা কাজটা করতে চাই। আমি আর আপনি যদি কাজটা করার সিদ্ধান্তে না আসতেই না পারি তাহলে আমরা কাজটা করব কিভাবে? সো আমরা যদি আমাদের জাতিগত উন্নয়ন চাই, তাইলে আমাদেরকে জাতীয় ঐক্যে আসতে হবে। কিন্তু জাতীয় ঐক্যে আসার পথে অন্তরায় কি, কি? বাধা কি, কি? জাতীয় ঐক্যে আসার পথে বাধাগুলো হচ্ছে যে আমরা আসলে সবসময় আমিত্বের ভিতরে থেকে যাই। যে আমি কি করছি? আমি আমার কতটুকু স্টেক, আমার হিস্সা কতটুকু, আমি আমারটা বুঝে নিচ্ছি কিনা, আমাকে আমারটা বুঝাইয়া দেওয়া হচ্ছে কিনা, আমার এটা চাহিদা আমার এটা দিতেই হবে। এই যে আমিত্ব থেকে বের হয়ে আসতে না পারা, স্যাক্রিফাইসিং মন মানসিকতা না থাকা, এইটা সর্বপ্রথম জাতীয় ঐক্যের অন্তরায়। বিএনপি এবং জামাত এতদিন কাঁধে কাঁধ মিলাইয়া ১৭ বছর আন্দোলন করলো। যেই না হাসিনা গেল তাদের ভিতরে বিভক্তি দেখা গেল। যদি আসলেই তারা স্যাক্রিফাইসিং মন মানসিকতা রাখতো, তাইলে কি তাদের ভিতরে বিভক্তি হওয়ার কথা ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো প্রায় সব দলই এক জায়গায় দাঁড়াইছিল, ঠিক না? সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। সেই জায়গাটা ভেঙে গেল কেন? কারণ সবাই এখন ক্ষমতার ভাগ পেতে উৎসাহী হয়ে উঠছে। কোনোভাবে যদি এমপি হওয়া যায়। কোনোভাবেই নিজের হ্যাঁ, উন্নয়ন আলোচনা হ্যাঁ, করা যায়। তো নিজের উন্নয়ন করার চেয়ে আমরা যদি জাতির উন্নয়নে মনোযোগী হইতাম, তাইলে আমাদের পক্ষে অ্যা জাতি জাতীয় ঐক্য করাটা পসিবল হইতো। সো জাতীয় ঐক্যের পথে ১ম অন্তরায় হইল এই জিনিসটা যে আমাদের মানসিকতা। আমরা কখনোই স্যাক্রিফাইসিং মানসিকতায় আসতে পারি নাই। যে আমরা নিজের জন্য নিজের লাভটা সবসময় না দেখে আমরা সবার লাভটা একসাথে দেখি। এই জিনিসটা আমরা আসতে পারিনি। ২য় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের নানাবিধ চিন্তাভাবনা, নানাবিধ ক্রাইসিস এবং নানাবিধ আদর্শ। জাতিগত কোনো আদর্শ আমাদের নাই। যেটা অনেক দেশের ক্ষেত্রেই খেয়াল করা যায় যে তাদের একটা জাতীয় আদর্শ আছে। আমাদের সেটা নাই আসলে। আমরা কখনো বলি আমরা মুসলিম জাতীয়তাবাদী রাষ্ট্র, কখনো আমরা বলি না, না, না আমরা তো সেকুলার রাষ্ট্র। কখনো আমরা বলি না, না, না আমরা তো ইসলামী রাষ্ট্র। সো এই যে ব্যাপারগুলো, এই যে কনফিউশন এইটা আমাদের জাতীয় ঐক্যের পথে একটা বড় বড় অন্তরায়, বড়। আমাদেরকে আসলে ঠিক করতে হবে আমরা কোন কোন ধরনের রাষ্ট্র। রাষ্ট্র? অ্যান্ড সেকেন্ডলি এইটা আসলে বাংলাদেশের মানে এটা কেমনে আপনি ঠিক করবেন? বাংলাদেশের সর্বাধিক মানুষ কি চায়? সেইটার ভিত্তিতে আপনাকে ঠিক করতে হবে। আমি আজকে এটা চাইলাম, আপনি আজকে ওইটা চাইলেন, অমুক আজকে ওইটা চাইল। এইটা তো করে তো আপনি কখনো ঐক্যে আসতে পারবেন না। হ্যাঁ, আপনি যখন বলবেন যে আমি একটা সেকুলার রাষ্ট্র চাই। আর আমি বলব কি? আমি একটা মুসলিম জাতীয়তাবাদী রাষ্ট্র চাই। তখন হয় আপনাকে নাইলে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন না, না ও যেটা চাইছে আমি তো এটার বিরোধী, তাহলে তো ঐক্য হবে না। সো আমাদের ক্রাইসিসটা হচ্ছে এই জায়গায়। ১ম ক্রাইসিসটা বললাম যে স্বার্থবাদী চিন্তা ভাবনা অ্যান্ড 2nd ক্রাইসিসটা হচ্ছে যে বিরোধিতা। মানে আসলে এটারে বেসিক্যালি শয়তানি বললেও হয় যে মানে আমি চাই মুসলিম জাতীয়তাবাদী হোক, আপনি চাইতেছেন সেকুলার হোক। কিন্তু সেকুলার মানে এই না যে আপনি সবাইকে নিচ্ছেন। সেকুলার মানে ইসলাম বিরোধী। যেটা এই অঞ্চলে লক্ষ্য করা যায়। সো জাতীয় ঐক্যের পথে অন্তরায় হলো এই বিষয়গুলো। আচ্ছা, আচ্ছা শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইল যে জাতীয় ঐক্য সম্ভব কিনা? হ্যাঁ, জাতীয় ঐক্য সম্ভব। জাতীয় ঐক্য সম্ভব যদি আমরা সবাইকে সমান মনে করি। আমাদের সমস্যা হইলো আমরা সবাইকে সমান মনে করি। এটা আমরা আগের এপিসোডে আলোচনা করছিলাম যে আমরা মনে করতেছি যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরাই সবার থেকে বেশি বুঝে। অথবা ওই যে আমলারাই সবচেয়ে বেশি বোঝে। এরা সবচেয়ে বেশি জ্ঞান। গ্রামের মানুষদেরকে আমরা নাগরিকই মনে করি না। এই যে ব্যাপারগুলো চলে আসতেছে, এইটার কারণেই আসলে জাতীয় ঐক্যটা পসিবল। এটাই তো বৈষম্য হচ্ছে। এটা কে কারে বোঝাবে ভাই? এটা কে কারে বোঝাবে যে আসলে বৈষম্য মানে যে কোটা না। ওটা না। বৈষ আরেকজনকে মূল্য না দেয়া সেটাও যে হ্যাঁ, রাইট। আরেকজনকে গুরুত্বপূর্ণ মনে না করার যে ওটাই বৈষম্য। সেইটা আমরা কখনোই আসলে ধারণ করতে পারি না। এখন বৈষম্য এসে রাইটের ব্যাপার চলে আসছে। তুমি পাইছো, আমি পাইনি এটাই। মূলত একটু বেশি হয়। এইটা একটা মানে এটা একটা সবাই কি অদ্ভুত দেশ। অদ্ভুত চিন্তাভাবনার উপরে আমরা দাঁড়ায় আছি। হ্যাঁ, সেটাই। তো আমরা আসলে যখন মনে করব যে না আমাদের জন্য সবাই সমান। সবাই যেটা বলবে এর ভিতরে মেজরিটি যেটা বলবে সেটাকে আমরা গ্রহণ করব। আমি ১ম এ যেটা বলতেছিলাম যে আমাদের জন্য one and only way হইল ডেমোক্রেসি। তো মেজরিটি যেটা বলবে যে এখন আপনি এটা কিভাবে নির্ধারণ করবেন? এইটাকে নির্ধারণ করার একমাত্র উপায় তো হচ্ছে নির্বাচন। তো একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। তো নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি জাতীয় ঐক্য করতে চান, তখন যেটা করতে হবে যে আমরা দেখছি বিভিন্ন দেশে বা আ এরদোগানকেও আমরা দেখছি কথা বলতে যে, "আমি আজকে তুরস্কের প্রেসিডেন্ট। আমি শুধু একে পার্টির প্রেসিডেন্ট না।" আমার অথচ এরদোগানকে কিন্তু প্রায় অর্ধেক লোক ভোট দেয়নি। মানে একদম খুব কাছাকাছি ২য় বার ইলেকশন করা লাগছে তার। দিবানা সহজ। কিন্তু তারপরও ২য় বার ইলেকশন করা লাগলেও তাকে
সে যখন প্রেসিডেন্ট হইলো সে বলতেছে, "আমি আজকে থেকে তুরস্কের নির্বাচন।" আচ্ছা এটা মেনে নিছে কে? যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তার প্রতিপক্ষ সে সবার আগে মেনে নিছে। আমেরিকাতেও এটা দেখা যায় যে যিনি হারছেন তিনি সবার আগে অভিনন্দন জানাইছেন যিনি জিতছেন। বাংলাদেশে কি আসলে এই কালচার পরিলক্ষিত হয় কিনা? ১ম এ তো বুঝে না যে ভোট কাটছে। কোনোভাবেই মেনে নেয় না। ওখানে কিন্তু ওরা মিস্টার প্রেসিডেন্টও বলে ইউএসএ। হ্যাঁ, মিস্টার প্রেসিডেন্ট বলে মানে পরিবর্তন বলে হ্যাঁ, আনুগত্য চলে আসে, হারুক আর জিতুক। ইমান নিয়ে চলে আসে। ইমাও সো এই বিষয়টা ডেভেলপ করতে হবে যে আমি হারতেই পারি। আমি সবসময় জিতব না। সো সেটাই। যিনি জিতছেন তাকে রাইট। রাইটটা দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি তিনি জিতছেন এই কারণেই কারণ মানুষ তাকে বেশি সমর্থন দিচ্ছে। আচ্ছা এখন কিভাবে এটা এনশিওর করবেন? আমাদের ভেতর থেকে তো এই ধারণাটাই চলে গেছে। চলে যাওয়ার কারণ হলো গত ২-৩ টা নির্বাচন। আপনি নির্বাচনটাকে সুষ্ঠু করার ব্যবস্থা করেন। জাতীয় ঐক্য এইভাবে এমনি অটোই তৈরি হয়ে যাবে। সো আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং তার পরবর্তী একটা আ পিপলস গভর্নমেন্ট অর্থাৎ আমি ধরেন যে কেউ বিরোধী দল হইলো, সে সরকারকে মানতেছেই না। এটা যেন না হয়। একটা মানে সংসদীয় সুন্দর আচরণ যেটা বা একটা ডেমোক্রেটিক আচরণ যেটা, যেমন আমরা এটা ব্রিটেনে খেয়াল করি। ব্রিটেনে কখনোই ব্রিটেনে কিন্তু লেবার পার্টি দীর্ঘদিন কনজারভেটিভ পার্টির সাথে হারছে। ফাইনালি তারা জিতছে। জিতার পরে তাদের ভিতরে কি আপনি কোন বিভক্তি দেখলেন? না কখনো। তারা ব্রিটেনের ডেভেলপমেন্ট ব্রিটেনের সবটাই কাজ করতেছে। ওদের যে যারা সরকারি জবও করে, চাকরি আছে তারা কিন্তু আনুগত্য করে। সেখান থেকে মানে আজকে অমুক সরকার চেঞ্জ হয়ে গেলেও কি অঙ্গীকাররা আনুগত্য করতে হবে না? বিষয়টা ইউনূস সরকার আসার কারণে যে পুলিশ পালায় গেছে, এইরকম অন্যায় কাজ তারা করে। বাংলাদেশের যে মানে ইতিহাসে মনে হয় ১ম বার করছে বাংলাদেশ। না, ইতিহাসে বাংলাদেশে এটা প্রায় সময়ই হয়। এবার একটু ম্যাসিভ আকারে হয়েছে। এটা একটু ম্যাসিভ আকারে হয়ে গেছে। তো এখন যেটা আমি বলতে চাইতেছিলাম যে ধরেন আ আমরা তো সেই ব্রিটেনের রাজনীতিটাকেই ফলো করি। ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলা হয় আমাদের গণতন্ত্রকে। তো এই জিনিসগুলা ব্রিটেনকে ফলো করে যেহেতু আমাদের গণতন্ত্র চলে, ব্রিটেনের কালচারটাও আমাদের ফলো করা হচ্ছে। আচ্ছা এইটারে আপনি আবার পোস্ট কলোনিয়াল মাইন্ডসেট বা এগুলার মানে এইসব ওয়ার্ডে আইনেন না। আমি এটাকে এইজন্য বলতেছি যে ভাই ওরা যে ভদ্রতাটা ব্যবহার করে সেটা আপনি করেন। করলে তাইলে আপনি ওদের মতো ডেভেলপড হইতে পারবেন। আমি ওদের গোলামি করতে বলতেছি না। বলতেছি কি ওদের মতো ভদ্র হন। ওদেরকে অনুসরণ করতে বলতেছি না। বলতেছি যে ওদের টেকনিকটা আপনি দেখেন। রাইট। আচ্ছা। অ্যান্ড এইটা কেন দরকার? জাতীয় ঐক্য কেন দরকার? জাতীয় ঐক্য দরকার এই কারণে যে আমাদের একটা আ স্বতন্ত্র আ উন্নয়ন মানে জাতিগত উন্নয়ন, স্বতন্ত্র পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি। এই বিষয়গুলো কখনোই জাতীয় ঐক্য ছাড়া পসিবল হবে না। এবং এই জিনিসগুলো যদি শক্ত না থাকে, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমরা কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারব না। সো এটা অসংখ্য ধন্যবাদ আপনার। আমরা আজকে জাতীয় ঐক্যের ব্যাপারে অনেকগুলো কথা বলেছি। আ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা মূল যে বিষয়টা বলেছি একটা দেশের যে সার্বভৌমত্ব থেকে শুরু করে স্বাধীনতা সবকিছু আসলে অরক্ষিত মানে আমরা আমাদের যে এই যে ওভারঅল সিচুয়েশন যে যাচ্ছে এখন আমরা যে ঐক্যের ব্যাপারে আমরা কথা বলছি। আমাদের যে ঐক্যটা কিসের বা আমরা আমাদের আলোচনাতে যে বারবার বিষয়গুলো নিয়ে আসছি। একটা ঐক্য হতে পারে যে স্বাধীনতা বা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সবকিছু একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে দেশের যে ওভারঅল যে অবস্থানটা সে অবস্থানটাকে পাল্টিয়ে দেওয়া। অর্থাৎ একটা পরিবর্তন। আমরা ঘুরে ফিরে সে আমাদের চিরাচরিত যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই ঐক্যতা আমাদের জাতিগতভাবে সামগ্রিকভাবে আমাদের মানুষের মধ্যে ঐক্যটা হতে হবে। যেখানে আমরা বৈষম্য বলতে আমরা যে বিষয়টা বুঝি যে অধিকার শুধুমাত্র ব্যাপারটা এরকম না। একটা মানুষের চেয়ে একটা মানুষের যে কথা বলার যে একটা বৈষম্য হয়, আমরা একজনকে ছোট করে দেখা। আমরা আমাদের আগের এপিসোডে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম যে গ্রামের মানুষজনকে আমরা না দেখতে পাওয়া বা তাদেরকে একটা ছোট করে দেখা। এই সকল বিষয় মিলে কিন্তু আমাদের ঐক্যের ব্যাপারগুলোর মধ্যে আসে এবং আমার মনে হয় এটাই ঐক্য অ্যাকচুয়ালি। এখানে রাজনৈতিক দল মানেই যে ঐক্য এবং হচ্ছে যে রাজনৈতিক দলগুলোই সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে ব্যাপারটা ঠিক না। সো রাজনৈতিক দলগুলো ঐক্য হলেও কিন্তু অনেক সময় জনগণের কথা কিন্তু ফুটে আসে না। বা কোনো কথা আমরা লক্ষ্য করতে পারি না যে জনগণের কথাগুলোকে বাস্তবে আমরা বাস্তবায়ন করতে দেখছি বা বিভিন্ন সরকারকে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে। সো এখানে সাধারণ মানুষের যে ঐক্য, সেই ঐক্যটা কি ইম্পোর্টেন্ট এবং এটা হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব জায়গায় আমরা এগিয়ে যাবো। আবারও আমাদের আজকের এই র‍্যান্ডম আলাপ আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি। সো র‍্যান্ডম আলাপ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।